2001 সালের 18 এপ্রিল বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়িতে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। যে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সৈন্য বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর হাতে নিহত হয়। যদিও গ্রামবাসীদের মধ্যে এই সংখ্যা ছিল তার চেয়ে অনেক বেশি। এই যুদ্ধের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে কালো অধ্যায়ের একটি বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যা। স্পটলাইটে আজকে আলোকপাত করতে চাই সেই ভয়াবহ ইতিহাসে এবং খুঁজে বের করার চেষ্টা করতে চাই এই দুয়ের যোগসূত্র। প্রথমে চলুন বড়াইবাড়ি গ্রামের ঘটনা দিয়ে শুরু করি। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা বহু সৈন্য দেখতে পান যারা অস্ত্র নিয়ে হাঁটছে। সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর ক্যাম্প কোথায়। গ্রামবাসীরা বুঝতে পারেন এরা ভারতীয় বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের একজন যুবক। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে পৌঁছায় দেখতে পায় সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য রয়েছেন। সাইফুল ইসলাম লাল বলেন, ক্যাম্পের ভিতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পর আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি। দৌড়ে ক্যাম্পের ভিতরে ঢুকে এই খবর জানাই। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার। শত শত গুলি, চারদিকে শুধু গুলির আওয়াজ। আমিও তখন অস্ত্র হাতে তুলে নিলাম। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের ঘরবাড়ি ফেলে পালিয়ে যেতে থাকে। আরেকজন প্রত্যক্ষদর্শী যিনি খুব কাছ থেকে এই যুদ্ধ দেখেছেন তিনি স্থানীয় বাসিন্দা রুহুল আমিন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষকে সংগঠিত করার কাজ করেছিলেন এই রুহুল আমিন। বিএসএফ কে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত 12 জনকে একত্রিত করেন তিনি, যিনি পরে 2014 সালে ওই এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ভোর 5টা থেকে 11টা বড়াইবাড়ি গ্রামে বিভীষিকাময় মুহূর্ত ছিল। দুপুরের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভিতরে থাকা সাইফুল ইসলাম লাল এক সাক্ষাৎকারে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই করে গিয়েছেন। এর মধ্যে আশেপাশের আরও 2 বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করার চেষ্টা করে। বড়াইবাড়ি যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। 18 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভিতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। যে 16 জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভিতরে বিভিন্ন ধান খেতে পাওয়া যায়। এখানে প্রশ্ন আসে, বিএসএফ কেন বিডিআর এর উপর হামলা চালালো? কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণের একটা পটভূমি রয়েছে। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান 2012 সালে এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করেছিল। সিলেটের পদুয়ায় বিএসএফ এর সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশ বিডিআর এর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কোনো কর্ণপাত করেনি এবং কাজ অব্যাহত রেখেছিল। এমন অবস্থায় বিডিআর এর সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। ফজলুর রহমান আরও বলেন, আমরা পদুয়ায় যাই এবং সেখানে 3টি ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখলে নিই। সেই পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রাম রৌমারী সীমান্তে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে। ঘটনার 2 দিন পর বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকট সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। 2012 সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল
ফজলুর রহমান বলেন সে ঘটনার জন্য অনেকেই তাকে দায়ী করেন, আসলে এর কোনো ভিত্তি নেই। আবার অনেকে বলেন শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য তিনি এটি করেছিলেন। কেউ কেউ এটাও মনে করেন বাংলাদেশে ভারতের মধ্যে গন্ডগোল সৃষ্টির জন্য তিনি এটা করেছিলেন। জেনারেল রহমান আরো বলেন, আপনারাই বিচার করুন, বর্ডারে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। তবে আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এই সীমান্ত যুদ্ধ থেকে আসে আমাদের প্লট 2, বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড, যে হত্যা আমাদের দেশের সামরিক মেরুদণ্ড ভেঙে ফেলে দেয়। 57 জন সেনা কর্মকর্তাকে ওই দিন মেরে ফেলা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ড একটি বড় টপিক, আলোচনার অনেক বিষয় আছে, তবে আজ সেদিকে যাচ্ছি না। শর্ট করে বললে ভারতীয় প্রতিশোধের বড় নীল নকশার অংশ ছিল এই পিলখানা হত্যাকাণ্ড। ভারত সেই প্রতিশোধ নিয়েছে আমাদের সেনা কর্মকর্তাদের রক্তের উপর দিয়ে, যেখানে দায়ী ছিল বাংলাদেশের বড় বড় দায়িত্বশীলরা। 2001 সালে যে প্রতিরোধ গড়ে তোলা গিয়েছিল 8 জন দিয়ে, তা বর্তমানে 80 জন দিয়েও সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় তা আপনারা বুঝবেন, আপনারাই জানেন। ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন হলেও বিডিআর বিদ্রোহের কারণ খুঁজতে বর্তমানের ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত তেমন আগ্রহী নয়। কেন তা আপনাদের বোঝা উচিত। যদিও আশার বাণী কমিশন গঠন করা হয়েছে ছাত্র জনতার চাপের মুখে, আজ আমাদের বাংলাদেশের বর্ডারে ভারত যে আধিপত্য দেখায় তা কখনোই দেখানোর সাহস পেত না যদি না পূর্ববর্তী সরকার দেশকে ভারতের অধীনস্থ না করত। মুখে চলতো ঢাকা, কিন্তু কার্য সম্পাদন হতো দিল্লি থেকে। এর জন্য এক রঙ্গমঞ্চ যেখানে রং সবসময় লাল।